কি গুরুমা, দরজাটা ওভাবে কেন বন্ধ করছো? কিছু হয়েছে? আমার কি হবে শ্যামা? যা হয়েছে সবই তো তোর তোর হয়েছে শ্যামা। রাস্তাঘাট চষে বেরিয়ে নায়িকার মতন হাবভাব করা, তারপর অলি গলি ঘুরে প্রমাণ সংগ্রহ করে আনা, তারপরে আবার শ্বশুরের কোম্পানির নতুন ইউনিট উদ্বোধন করা। বাবা, হ্যাঁ, বৃহস্পতি তো একেবারে তুঙ্গে রে শ্যামা। তুই কি এখন আর তোর গুরুমাকে চিনতে পারবি? হ্যাঁ, দেখ দেখিনি শ্যামা, একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখ দেখিনি, তুই কি আমাকে চিনতে পারিস? হঠাৎ এমন করে কেন বলছো গুরুমা? আর তোমাকে কেনই বা চিনতে পারবো না? তোমাকে ভোলার মতো উপায় যে তুমি আমার হাতে রাখোনি। আমি যে ত্রিলোচন জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা করতে যাব, সেই কথাটা তুমি সবার আগে ছোট কর্তাকে গিয়ে বলেছো। আমি কিন্তু সবার সামনে একবারও প্রশ্ন তুলিনি, তুমি এই কথা কি করে জানলে? আমার উপর তোমার এত কিসের রাগ? আর ত্রিলোচন জ্যাঠামশাই আমার ক্ষতি করলে এতে তোমার কি লাভ বলো তো? মুখ সামলে কথা বলবি শ্যামা। আমাকে সব দু নম্বরী ব্যাপারের মধ্যে জড়াচ্ছিস কেন তুই? আমার কি ভূমিকা থাকতে পারে? আমি ঠিক যেটুকু বুঝেছি সেটুকু বলেছি, না বোঝার ভান তুই করছিস শ্যামা, তুই। গুরুমা, আমি তোমার মেয়ের হয়ে গানের গলা দিই, আর আমার জন্যই রাধারানীর আজ এত খ্যাতি, আর আমার জন্যই রাধারানী রাধারানী হতে পেরেছে। বাহ বাহ শ্যামা বাহ, হ্যাঁ, এইটা বলতেই বাকি রেখেছিলি রে? হ্যাঁ রাধা, রাধা দেখ দেখ, রাধা দেখ শ্যামা কি বলছে দেখ। আরে সে কিছু ওর কাছ থেকে সাধে বলে গরিবকে কখনো লাই দিতে নেই, লাই দিলে সে মাথায় ওঠে। হ্যাঁ রে শ্যামা, ভুলে গেলি তুই? হ্যাঁ, তুই ভুলে গেলি না তোদের বিপদের দিনে তোর বাবার হাতে অতগুলো টাকা দিয়েছিলাম বলে তোর ভাইয়ের চিকিৎসা হয়েছিল। আজও তোর ভাইয়ের অপারেশনটা হয়নি রে শ্যামা। এখনো যদি তোর বাবা মাকে আমি টাকা দেওয়া বন্ধ করে দিই না, ওরা না খেয়ে থাকবে, তোর ভাইটা মরে যাবে। বালাই ষাট গুরুমা, দয়া করে আমার ভাইয়ের সম্বন্ধে আর এমনটা বলো না। দেখবে আমার ভাই ঠিক একদিন সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ, তাই তাই যদি চাস তাহলে গলা নামিয়ে কথা বলবি তুই, বুঝেছিস? আমার সঙ্গে হ্যাঁ তে হ্যাঁ মেলানো ছাড়া তোর আর কোনো উপায় নেই শ্যামা। আমি তো গলা তুলে কথা বলিনি গুরুমা, শুধু এটুকুই জানতে চেয়েছি যে এত কিসের রাগ আমার ওপর তোমার? আমি রাধারানীর হয়ে গানের গলা দিই, এটা একদম সত্যি। আর এটাও সত্যি যে আমি কোনোদিনই কারোর সামনে গান গাইতে পারবো না। আমি যে আমার কৃষ্ণের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, আর সেই প্রতিজ্ঞা আমি আমার প্রাণ দিয়ে হলেও রক্ষা করব। এরপরেও তুমি কেন আমার ক্ষতি করার চেষ্টা করছো? তুমি তো জানো গুরুমা, এই বাড়িতে আমি কতদিন থাকতে পারবো সেটা আমি নিজেই জানি না। আমার স্বামী বলেছেন যেদিন আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো সেই দিনই আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারি। এরপরেও কেন তোমরা ভাবছো যে আমি এই বাড়িতে থেকে যাব? কি চাইছো তুমি আমার কাছ থেকে? কেন আমার সঙ্গে এমন করছো? চুপ, একদম চুপ, একটা পাকা পাকা কথা বলবি না তুই। শ্যামা শোন, যে কথা বলবার জন্য তোর ঘরে এসেছি আমি, সামনে অনেকগুলো শো, তার প্রত্যেকটা থেকে আমি বায়না নিয়ে নিয়েছি। তোর মনে আছে নিশ্চয়ই, ভুলে যাসনি আশা করি। শ্যামা, একটা শো কিন্তু মিস করা যাবে না, হ্যাঁ, মনে রাখবি তুই। এটা কিন্তু আমার সম্মান জড়িয়ে রয়েছে। শুনলাম শুনলাম এ বাড়িতে নাকি পুজো নিয়ে অনেক হইচই হবে। জামাই দাদা বারবারই পুজোর সভাপতি, তিনি নিশ্চয়ই চাইবেন তোকে কোনো দায়িত্ব দিতে, কিন্তু কিন্তু না না শ্যামা, না শ্যামা, তুই কোনো দায়িত্ব নিবি না। মাথা থেকে বের করে দে যে এখানে থেকে এদের সঙ্গে পুজোটায় হই হই করবি। পুজোতে এই বাড়িতে তুই থাকবি না, ব্যাস।
কি রে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? মা কি বললো শুনতে পেলি না? একটা কথা কান খুলে শুনে রাখ, তুই ছোড়দাকে গিয়ে ভালোভাবে বুঝিয়ে বলবি তোকে যেন পুজোর কোনো রকম কোনো দায়িত্ব দেওয়া না হয়। কি রে, বুঝতে পেরেছিস আমার কথা? আমার কথা তোর জন্যে শেষ কথা শ্যামা, আর আমার কথার যদি নড়চড় হয় খুব ক্ষতি হয়ে যাবে কিন্তু। চল রাধা। আমি যদি গ্রামের বাড়িতে নাই যেতে পারি তাহলে আর কি কি ক্ষতি হতে পারে বলতে পারো গুরুমা? কি কি বলছিস তুই? হ্যাঁ, কি বলছিস তুই? তুই বলছিস যে আমি তোর কতটা ক্ষতি করতে পারি তুই দেখবি? তার মানে তুই বলছিস যে তুই যাবি না, তাই তো? শ্যামা, সাপের পাঁচ পা দেখেছিস তুই না? অতিবার বাড়িস না শ্যামা। একটা কথা আছে জানিস তো, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। না গুরুমা, আমি ঠিক তোমার মুখের উপর কিছুই বলতে চাইনি। আমি শুধু এটুকুই জানতে চেয়েছি যে আমি যদি আজ সত্যি বলি যে আমি আর রাধারানীর হয়ে গানের গলা দেব না, তাহলে তুমি কি কি করতে পারো বা কি কি করবে? তুমি তো আর সবাইকে গিয়ে আর বলতে পারবে না যে আমি রাধারানীর হয়ে গানের গলা দিতাম। তাহলে রাধারানীর সম্মানটা কোথায় যাবে সেটা বুঝতে পারছো তো গুরুমা? হুমকি? হ্যাঁ, তুই তুই আমায় হুমকি দিচ্ছিস শ্যামা? না গুরুমা, আমি শুধু তোমাকে এটুকুই বলতে চাইছি যে পুজোর সময় শো করতে গেলে তো আমাকে এ বাড়ি থেকে মিথ্যে কথা বলে নানা রকম ফোন দিয়ে এঠে সব দায়িত্ব এড়িয়ে যেতে হবে। আর আমি যে দায়িত্ব এড়ানোর মেয়ে না গুরুমা। আমি জানি না যে বাবা বা কর্তামা পুজোর কি দায়িত্ব আমাকে দেবেন, কিন্তু বাবা যখন পুজোর সভাপতি তখন ওনার বৌমা পুজোতে থাকবে না, সেটা কি হয় বলো? আমাকে একটু ভাববার সময় দিতে বলছি গুরুমা, শুধু একটু সময় চাই। এই, তুই আবার কি ভাববি রে? হ্যাঁ, তোকে দেবার মতন কোনো সময় আমার হাতে নেই শ্যামা। আমি যখন বলেছি পুজোর সময় তুই এ বাড়িতে থাকবি না, থাকবি না, ব্যাস। আমার কথাই শেষ কথা শ্যামা। চল রাধা। পুজোর সময় আমি এই বাড়িতে থাকবো না সেটা কি করে হয়? কিন্তু চলে যাওয়ার কথা আমি ছোট কর থেকে বলবো কি করে? কেন যাব জিজ্ঞাসা করলে সেই উত্তরেই বা আমি কি বলবো? এ কোন কঠিন পরীক্ষার মুখে আমাকে ঠেলে দিলে কৃষ্ণ? আরে বসন্ত, কোথায় গেলে বসন্ত? আরে এই তো এসে গেছেন সবাই। খুব ভালো আছি, খুব ভালো আছি। মলয়দা, সত্যি পাশাপাশি থাকি, অথচ কত বছর পরে দেখা হলো বলুন তো। ঠিক 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 ঠিক। হ্যাঁ, এই তো আসছে। কই গো গিন্নি? হ্যাঁ, এই যে বড় বৌমা সবাই এসে গেছে, একটু চায়ের বন্দোবস্ত করো। আজ 25 বছর ধরে তুমি আমাদের পুজো কমিটির সভাপতি। এবার সিলভার জুবিলিতে আমরা কিন্তু কোনো কার্পণ্য করব না। এত বছরে মায়ের পুজোতে কখনো কোনো কার্পণ্য করেছি? হ্যাঁ, এই মলয়দাকে জিজ্ঞেস করুন 25 বছরে কটা পুরস্কার পেয়েছে? 27টা। হ্যাঁ, এবার এক ধাক্কা ওটা 35-এ নিয়ে যেতে হবে। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক। আচ্ছা, সে হবে কোন? এখন আপনারা দাঁড়িয়ে রয়েছেন কেন? বসুন, আসুন, বসো, এই, যাও, যাও, রনিদা, যাও, বসো। বসো বসো বসো, তোমরা বসো। বসুন, বসুন, বসুন। হ্যাঁ, এবার বলুন তো কেমন আছেন আপনারা? হ্যাঁ, রনিতা দি কেমন আছো? এই তো ভালোই আছি। তুমি কেমন আছো সুজাতা? এই একরকম ভালোই চলছে। এক মিনিট দাঁড়াও তো। বড় বৌমা, চা হলো? হ্যাঁ মা, এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, আপনাদের দেখে কিন্তু মনে হচ্ছে এবার পুজোটা এসেই পড়লো তাহলে। একটু ধৈর্য ধরে বসুন, আমার বড় বৌমা চা পকোড়া নিয়ে আসছে। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ। এই জন্যই তো পুজোর মিটিং গুলো বসন্তর এখানে ফেলতে বলি।
আরে বাবা, এত আপ্যায়ন চৌধুরী বাড়ি না হলে কোথায় পাবে বলো তো? এই যে নিখিল বাবু, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো, খুব ভালো। আরে বাবা, কুশল বিনিময় তো অনেক হলো, এবার আসল কথাটা আসা যাক। হাতে কিন্তু বেশি সময় নেই বসন্ত, আমাদের কাজে লেগে পড়তে হবে। প্যান্ডেলের মিটিংটা আগে হয়ে গেছিল বলে বাঁচোয়া, এবার বাকি রয়েছে মূর্তি, ওই পূজার আচার অনুষ্ঠান, আর তারপর কালচারাল প্রোগ্রাম। এগুলো নিয়ে তো বসতে হবে। আরে ওই যে মেজো বৌমা এসে পড়েছে। বসন্ত, সত্যি কথা বলতে কি জানো, তোমার এই মেজো বৌমাটিকে ছাড়া পুজো আমাদের একেবারে অসম্ভব। হ্যাঁ, আমার মেজ বৌমা একেবারে একাই 100। তবে এবারে কিন্তু আমাদের জোর একটু বেশি। আমরা এবারে পুজোতে একজন নতুন সদস্যকেও পাচ্ছি, যে এইবারের পুজোতে যাকে বলে অ্যাক্টিভলি ইনভলভ থাকবে সমস্ত ব্যাপারে। আর কথা বলছো বসন্ত? ডাকছি এক্ষুনি দেখতে পাবেন। এই যে ছোট বৌমা, ছোট বৌমা। আমাকে ডাকছিলেন বাবা? হ্যাঁ হ্যাঁ মা, এসো এসো। আপনারা তো সবাই জানেন এই হচ্ছে আমার ছোট বৌমা, আমাদের পরিবারের নতুন সদস্য। ছোট বৌমা কিন্তু এবারের পুজোয় সব ব্যাপারে অংশগ্রহণ করবে। ছোট বৌমা গ্রামের মেয়ে হলে কি হবে, ও সমস্ত ব্যাপারে পারদর্শী এবং দায়িত্বশীল। যে কোনো সময় দায়িত্ব নিতে প্রস্তুত। এ কি মুশকিলের কথা! জামাই দাদা তো নিজেই শ্যামাকে থাকতে বলছেন। শ্যামার এক্ষুনি বলে দেওয়া দরকার যে ও থাকবে না। কি আশ্চর্য, না হলে তো বিপদ হয়ে যাবে। সুজাতার মুখখানা দেখেছিস? খুব গর্ব ছিল না বৌদির নিয়ে। কালো মেয়ে নাকি আনবে না, আর এখন দেখ ওর বর তো কালো বউকে সাপোর্ট করে কথা বলছে, তাই তো মুখখানা ওরকম ভার হয়ে গেছে। কি সুজাতা, ঠিক বললাম কিনা? এবারের পুজোর জোগাড় যন্ত্রে তোমার ছোট বৌমা থাকবে তো? নিশ্চয়ই থাকবে বসন্ত, নিশ্চয়ই থাকবে। পুজোতে তোমার পরিবারের বউয়েরা যোগদান না করলে এত বড় পুজো সামলাবে কি? এত বড় আয়োজন, এত টাকার বিজ্ঞাপন, সেসবে তো তোমাদের যোগদান কম নয়। তবে এবার কালচারাল অনুষ্ঠানের ব্যাপারে আমাদের একটু আলোচনা করতে হবে। হ্যাঁ, ভালো কথা মনে করিয়েছেন প্রবীর বাবু। এবারের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি একজনের নাম প্রথমেই দিতে চাই। এই হচ্ছে রুক্মিণী, আমার শালিকা। আর ওই রাধারানী রুক্মিণীর মেয়ে। রাধারানী কিন্তু খুব নাম করা কীর্তন গাইয়ে। এবারের পুজোতে রাধারানী গাইবে। বাহ বাহ বাহ, রাধারানী গান গাইলে তো ভালোই হয়। হ্যাঁ ঠিক ঠিক, একদম একদম। মা, শ্যামা যদি এখানে থাকে তাহলে আমার গানের শোগুলো কি হবে? সেটা আমার ভাবনা। হ্যাঁ, আমাকে ভাবতে দাও। তুমি এখানে আমার মাথা খারাপ করো না। যাও এখান থেকে, যাও যাও। আর একটা কথা, অরুণ, অশোক ওরা তো মূর্তি, প্যান্ডেল এইসবের দায়িত্ব নেয়। আর প্রতিবারের মতো নিখিল এবারেও সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব নেবে। আর আপনারা তো এত বছর ধরে দেখে আসছেন যে নিখিল সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব নিলে সেটা একেবারে দেখার মতোই হয়। নিখিল, এবার আমাদের পুজোর সিলভার জুবিলি, জমিয়ে অনুষ্ঠান হওয়া চাই। একদম, পাড়ার লোকজন যাতে গর্ব করতে পারে আমি সেটাই চেষ্টা করব। এই তো এসে এই তো গেছে, চা এসে গেছে। পকোড়া এসে গেছে। আরে তোমরা এই পকোড়া টেস্ট করে দেখো, বড় বৌমার হাতের রান্না তো তোমরা জানো না। আরে, কি সুন্দর, এই দেখো। আরে আলোচনার মাঝে পকোড়া তো জমবেই। না না, অনেক আলোচনা হয়েছে, একটু জলযোগ হবে এবার। আরে দেখি দেখি, দাও দাও দাও। দাও। আহ, দেখেছো, মেয়েটা এখনো ঠ্যাঠার মতো দাঁড়িয়ে আছে, কিছুতেই বলছে না যে পুজোতে নিজের বাড়ি যাবে। আচ্ছা, তার মানে ও ভেতরে ভেতরে চাইছে যে পুজোতে এ বাড়িতে থেকে যেতে।
বাবা এভাবে বলছেন, এখন আর আমার পক্ষে না থাকাটা সম্ভব নয়। যেভাবেই হোক আমাকে দায়িত্বগুলো পালন করতেই হবে। আর ওদিকে রাধারানীর জন্য গানও আমাকে গাইতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, শ্যামাকে আমি পুজোয় ঠিক ইনভলভ করিয়ে নেব। বর্দি ভাই তো আছেই, আর ওনারাও তো সবাই আছেন, পাড়ার মহিলারা। ফল কাটা, পুজোর জিনিসপত্র সাজানো, ঠিকঠাক করে রাখা, শ্যামা নিশ্চয়ই সব কিছু খুব ভক্তি ভরে করতে পারবে, তাই না শ্যামা? বেশ, তাহলে তাই হোক। আর নিখিল, তুই কিন্তু নিজের দায়িত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের তালিকাটা তৈরি করে ফেলবি। পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই। হ্যাঁ, আর ওই অরুণ, অশোক, তোরা ওই মঞ্চের দিকটা দেখে নিস। হ্যাঁ বাবা, মঞ্চের ডিজাইনটা তো দিশাই করে দেবে বললো। ডোন্ট ওয়ারি অশোক, আমি সব কিছু বর্দা ভাই নিখিল ওদের বুঝিয়ে দেবো। একটা ছক তো আমার আগে থেকে করাই আছে। সুজাতা কিন্তু ওর ছোট ছেলের বউকে নিয়ে একটি কথাও বলছে না, দেখেছিস? বলবে কি করে, মুখ আছে না কি ওর? ঠিক আছে বসন্ত, আজ তাহলে উঠি। বড় বৌমা, পকোড়াটা খুব ভালো হয়েছিল। এটাই হচ্ছে বড় বৌমার হাতের গুণ। ওর হাতের রান্না খেলে স্বাদ একেবারে মুখে লেগে থাকে। এবারে যা বলেছে তো বসন্ত, এটা ভুলে যেও না যে সামনে রোববার আমরা আবার বসছি। আর এই পুজো প্রায় ঘাড়ের উপর এসে পড়েছে। বিশ্বকর্মা পুজো কেটে যাওয়া মানে দুর্গা পুজোর ঢাকে কাটি পড়ে গেছে। এটা ভুলে চলবে না। না না, ভুলবো না। আমার মাথায় এখন সবসময় পুজোর কথাই ঘুরছে। সামনের রোববার আমরা আবার বসছি, কিন্তু তার আগে যার যার কাজগুলো একটু গুছিয়ে রাখা দরকার। হ্যাঁ, ঠিক 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 ঠিক। তাহলে এখন চলি। সুজাতা আসছে। এসো এসো এসো। দিদি ভাই, তুমি এমনি চুপ করে থাকবে, কিছু বলবে না? ওই কালো মেয়েটা মণ্ডপে মণ্ডপে ওর ওই কালো রং নিয়ে ঘুরে বেড়াবে, আর সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে। দিদি ভাই, একবার ভেবে দেখেছো সে কথা? সবাইকে বড় মুখ করে বলতে না, রাঙা টুকটুকে বউ আনবো, আর এখন এই কালো মেয়েটার জন্য তোমাকে নিয়ে সবাই মজা করবে। দিদি ভাই, সবাই, তোর মান সম্মান সব নষ্ট হয়ে যাবে, কিছু বলো। শ্যামার পুজোতে এখানে থাকার দরকার নেই। এই কটা দিন বরং ও বাপের বাড়ি থেকে ঘুরে আসুক। এটা তুমি কি কথা বলছো সুজাতা? পুজোতে শ্যামা বাপের বাড়িতে চলে যাবে কেন? এবারের পুজোটা শ্যামার কাছে প্রথম। এত বড় পুজোতে শ্যামা থাকবে না তা কি করে হয়? আমি তো একটা অন্য কথা ভাবছিলাম। ছোট বৌমার বাপের বাড়ির লোকেরা নিশ্চয়ই এত বড় পুজোতে কোনোদিন অংশগ্রহণ করেননি, তাই আমি এবার ওদের এখানে ডাকবো। মানে কি বলছো কি তুমি? শ্যামার বাপের বাড়ির অতগুলো লোক এসে আমাদের বাড়িতে থাকবে? না না না, ওদের ডাকা দরকার নেই। হ্যাঁ, মা তো ঠিক কথাই বলছেন। না মানে আমি বলতে চাই, না শ্যামা তো থাকবেই, শ্যামাকে তো থাকতেই হবে। দিশা, কি ব্যাপার দিশা? দিদিভাই যখন শ্যামাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে চাইছে তখন যাক না, তুমি কেন আটকাতে চাইছো? মাসিমণি,
আমার অন্য প্ল্যান আছে। তুমি দেখো না এবার পুজোর সকলের সামনে আমি শ্যামাকে কি করে হ্যারাস করি। যে বসন্ত চৌধুরীর ছোট বৌমাকে নিয়ে এত গর্ব, সেটা এই পুজোতেই ভাঙবে। না না দিশা, তুমি বুঝবে না, তুমি আমার স্বার্থটা বুঝতে পারছো না। কেন শ্যামাকে বের করে নিয়ে যেতে চাইছি সেটা তুমি কিছুতেই আন্দাজ করতে পারবে না।